ক্ষমতা দাপট আর রাজনীতির একচেটিয়া আধিপত্য। যখন মনে হয় একটা নির্দিষ্ট ছকে গোটা সিস্টেমকে বেঁধে ফেলা হয়েছে, ঠিক তখনই এমন এক ধাক্কা আসে যা কল্পনারও অতীত। ভাবুন তো, এমন এক রাজনৈতিক শক্তি যারা নিজেদের অজেয় বলে মনে করে, যারা এমন কিছু নিয়ম বা আইন তৈরি করে যা নিয়ে দেশ জুড়ে ঝড় ওঠে, হঠাৎ করেই যদি দেশের বিচার ব্যবস্থা তাদের সেই সবচেয়ে বড় অস্ত্রটাই কেড়ে নেয়। হ্যাঁ, আজ এমন এক ঘটনার কথা আপনাদের জানাবো যা দেশের সবচেয়ে বড় রাজ্যের রাজনীতির ভিত কার্যত নাড়িয়ে দিয়েছে। একটা এমন রায় যা রাতের ঘুম উড়িয়েছে দাপুটে শাসকদের। কি সেই ঘটনা? কে খেলো এই জোরদার ধাক্কা? আর কোন সেই বহু চর্চিত আইন যার ডানা এক ঝটকায় ছেটে দেওয়া হলো? তাহলে কি এলাহাবাদ হাইকোর্ট এক ঝটকায় কেড়ে নিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র? তবে কি শেষ হলো সেই বহু চর্চিত, বহু বিতর্কিত মুসলিম বিরোধী ধর্মান্তরণ আইনের দাপট? এই আইনের উপর এবার কি পড়তে চলেছে সংবিধানের ভারী হাতুড়ির আঘাত? যে আইনের ভর করে বছরের পর বছর ধরে উত্তরপ্রদেশে এক বিশেষ রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছে, যে আইনকে ঢাল করে সংখ্যালঘু সমাজকে কোণঠাসা করার অভিযোগ উঠেছে বারবার, সেই আইনকেই কি এবার কার্যত দাঁড় করিয়ে দিল কাঠগড়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চ আদালত? আজকের এই বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব এই রায় আসলে কতটা বড় রাজনৈতিক ও সাংবিধানিক মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, শেষ পর্যন্ত সেই কোন কোন আইন উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, যেগুলোকে এলাহাবাদ হাইকোর্ট সরাসরি জনগণের মৌলিক অধিকারের পথে এক বিরাট বাধা বলে চিহ্নিত করলো? যোগী আদিত্যনাথ সরকারের তরফে আদালতের সামনে কি কি যুক্তি তুলে ধরা হয়েছিল, যেগুলো বিচারপতিরা এক ঝটকায় কোনো রাগঢাক না করেই খারিজ করে দিলেন? তাহলে কি সত্যি এমন এক ঐতিহাসিক পদক্ষেপ নিল এলাহাবাদ হাইকোর্ট, যার ফলে যোগী আদিত্যনাথের রাজনীতির সবচেয়ে শক্ত ভিত এবার টলতে শুরু করবে? কি এই গোটা ঘটনা, কি এই সম্পূর্ণ মামলা, কেন এই রায়কে এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, সবটা বিশদে বিশ্লেষণ করব আজ। বন্ধুরা, এলাহাবাদ হাইকোর্ট এমন এক রায় দিয়েছে যা মোদী ডবল ইঞ্জিনের যোগী সরকারকে নিঃসন্দেহে বড় ধাক্কা দিয়েছে। সেই সরকার যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ অদ্ভুত সব আইন এনে সংখ্যালঘুদের হয়রানি করা, তাদের ভয় দেখিয়ে কোণঠাসা করার পরিবেশ তৈরি করা, আদালত এবার সেই সরকারের নাট বল্টু কষে ধরেছে। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেউই, সে যত ক্ষমতাবানই হোক না কেন, কোনো নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না, এমনকি সরকারও নয়। আর যদি কেউ সেই সীমা লঙ্ঘন করে, তবে আদালত নীরব দর্শক হয়ে বসে থাকবে না, কঠোরতম পদক্ষেপ নিতে এক মুহূর্ত দেরি করবে না। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন মোদির ডাবল ইঞ্জিন সরকারের অধীনে বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিতে কিভাবে একের পর এক আইন এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে চাপ বাড়ানো হচ্ছে, বিশেষত মুসলমানদের বিরুদ্ধে। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিতর্কিত ঘটনা সামনে আসছে, আর আশেপাশের রাজ্যগুলোতেও যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে সবকিছু। কখনো ডেমোগ্রাফিক চেঞ্জের গল্প, কখনো লাভ জিহাদ, কখনো ল্যান্ড জিহাদ, কখনো আবার ইপিএসসি জিহাদের মতো অদ্ভুত তত্ত্ব। রাজনীতির ভাষা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বিভাজনই যেন হয়ে উঠেছে প্রধান হাতিয়ার। মনে হয় ওই রাজনীতির না সকাল আছে না সন্ধ্যা, শুধু অবিরাম মেরুকরণের চর্চা। কিন্তু উত্তরপ্রদেশে যেভাবে ধর্মান্তরণ আইন তৈরি করে তা কার্যকর করার চেষ্টা হয়েছে, তাতে সংখ্যালঘু সমাজকে ভয় দেখানোর এক সুপরিকল্পিত ছক স্পষ্ট হয়ে ওঠে। এই আইনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে কার্যত তার ভিত নাড়িয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত একেবারে স্পষ্ট ভাষায় বলেছে, এই দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার আছে যা সংবিধান তাকে দিয়েছে। সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। মানুষ কার সঙ্গে থাকবে, কোন ধর্মে থাকবে, নিজের ধর্ম ছাড়বে কিনা, কোন ধর্ম গ্রহণ করবে, কাকে বিয়ে করবে, এই সব বিষয়ে রাষ্ট্র কোনো বাধা আরোপ করতে পারে না, যতক্ষণ না সেখানে জোর জবরদস্তি, ভয় দেখানো, লোভ দেখানো বা প্রতারণার মাধ্যমে কিছু করানো হচ্ছে। বন্ধুরা, এখানে লুকিয়ে আছে আসল ইন্টেলেকচুয়াল চিটিং। কাগজে কলমে দেখলে মনে হয় আইন নাকি সবার জন্য সমান, কিন্তু বাস্তবে সেই আইন কার্যকর করার নামে এমন এক নিপীড়নের পরিবেশ তৈরি করা হয় যাতে একটা নির্দিষ্ট গোষ্ঠী সারাক্ষণ আতঙ্কে কাঁপতে থাকে। যোগী সরকার আদালতে যেসব যুক্তি পেশ করেছিল তা শুনলে সত্যিই বিস্মিত হতে হয়। সরকার দাবি করেছিল, ভিন্ন ধর্মের যে দম্পতিরা একসঙ্গে থাকছেন বা বিয়ে করছেন তারা উত্তরপ্রদেশ বিধি বিরুদ্ধ ধর্মান্তরণ নিষেধ আইন 2021-এর ধারা 8 ও 9 অনুসরণ করেননি। এমনকি বলা হয়, আইন কার্যকর হওয়ার পর কেউ ধর্ম পরিবর্তনের আবেদনই করেননি, তাই এই সম্পর্কগুলো আইনত অবৈধ। এই মামলাগুলি ছিল এমন কিছু দম্পতিকে ঘিরে যেখানে কেউ হিন্দু, কেউ মুসলমান, তারা একসঙ্গে বসবাস করছিলেন বা বিয়ে করেছিলেন। আদালত সরকারের এই সমস্ত যুক্তি এক কথায় খারিজ করে দিয়ে জানায়, ধর্মান্তর বিরোধী আইন তখনই প্রযোজ্য যখন ভুল তথ্য, বলপ্রয়োগ, চাপ, লোভ বা প্রতারণার মাধ্যমে কাউকে ধর্ম পরিবর্তনে বাধ্য করা হয়। শুধুমাত্র আন্তঃধর্ম বিবাহ এই আইনের আওতায় কোনো অপরাধ নয়। এই কথাটা আদালত দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দেয়।
আদালত আরও জানায়, যদি আইন প্রাপ্তবয়স্ক মানুষদের এমনকি সমলিঙ্গের মানুষদেরও শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকার অধিকার দেয়, তবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে রাষ্ট্র, পরিবার কিংবা সমাজ কারোরই আপত্তি তোলার অধিকার নেই। প্রাপ্তবয়স্ক মানুষের স্বাধীন পছন্দকে অগ্রাহ্য করা মানে শুধু ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা নয়, বরং ভারতের সাংবিধানিক দর্শন বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাকে বিপন্ন করা। কিন্তু বাস্তবে কি ঘটছে? কেউ গিয়ে থানায় অভিযোগ করলো ওই বাড়িতে কয়েকজন মানুষ একসঙ্গে নামাজ পড়ছিল, ব্যাস শুরু হয়ে গেল পুলিশি হস্তক্ষেপ, হয়রানি, জিজ্ঞাসাবাদ, এমনকি মামলা। নামাজ আর পুজোকেও এমনভাবে অপরাধের তকমা লাগানো হচ্ছে যেন তা কোনো সন্ত্রাসীমূলক কার্যকলাপ। রমজান মাসে মুসলিমরা স্বাভাবিকভাবেই বেশি করে নামাজ পড়েন, অনেক সময় মসজিদে জায়গা না থাকায় বাড়িতে বা ফ্ল্যাটে একসঙ্গে নামাজ আদায় করেন। অথচ সেই ধর্মীয় আচরণকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে, তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ। বন্ধুরা, 2014 সাল থেকে দেশ জুড়ে এবং 2017 সাল থেকে উত্তরপ্রদেশে যা কিছু চলছে তার রাজনৈতিক বা নৈতিক হিসাব একদিন না একদিন সংবিধান ও গণতন্ত্রের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের মাধ্যমে কার্যত সরকারকে আয়নায় নিজের মুখ দেখিয়েছে, যেখানে আর লুকোনোর কোনো জায়গা নেই। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশ বিধিবিরুদ্ধ ধর্মান্তর নিষেধ আইন 2021 কোনোভাবেই আন্তঃধর্ম বিবাহ বা লিভ ইন সম্পর্ককে নিষিদ্ধ করে না। দ্য হিন্দু পত্রিকার রিপোর্ট অনুযায়ী আদালত সমস্ত দম্পতিকে পুলিশি সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং রাজ্য সরকার ও ব্যক্তিগত পক্ষগুলিকে তাদের জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ না করার কড়া নির্দেশ দিয়েছে। বিচারপতি বিবেক কুমার সিং এর নেতৃত্বাধীন বেঞ্চ 12টি রিট মামলার একসঙ্গে শুনানি করছিল। এর মধ্যে 7টি মামলায় মুসলিম মহিলা ও হিন্দু পুরুষ এবং 5টি মামলায় হিন্দু মহিলা ও মুসলিম পুরুষ যুক্ত ছিলেন। আদালত জানিয়েছে, তারা এই বিষয়টিকে ধর্মের দৃষ্টিকোণ থেকে নয়, বরং প্রাপ্তবয়স্ক মানুষের স্বাধীন সিদ্ধান্ত ও সাংবিধানিক অধিকারের প্রশ্ন হিসেবে দেখছে। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের বাধ্যতামূলক কর্তব্য। ধর্ম, জাতি, লিঙ্গ বা বিশ্বাসের ভিত্তিতে কোনো বৈষম্য গ্রহণযোগ্য নয়, এই নীতি ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি। এখন প্রশ্ন একটাই, এই রায় কি শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে প্রশাসনিক ও রাজনৈতিক আচরণে তা প্রতিফলন দেখা যাবে? এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই রায় ভবিষ্যতে যোগী সরকারের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।